আচ্ছা, শুরু হয়ে গেল সব খবর, কম সময়ের সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। প্রতিদিনকার মতো খবরটা যতখানি বলবো তাতে করে আজকে সব আপডেট জেনে যেতে পারবেন। এবং নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছে। রাজনীতি ও নিপীড়ন মুক্ত ক্যাম্পাস গড়তে বুয়েট শিক্ষক শিক্ষার্থীরা গণশপথ নিয়েছেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গণশপথে অংশ নেন বুয়েটের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা। পরে বুয়েট ভিসি ডক্টর অধ্যাপক সাইফুল ইসলাম বলেছেন, আবরার হত্যায় বুয়েটের তদন্ত কমিটির রিপোর্টের পরে হত্যায় জড়িতদের স্থায়ী বহিষ্কার করা হবে। এ সময় শিক্ষার্থীরা বলেছেন, টানা 10 দিনের আন্দোলনের অর্জন অনেক। 10 দফা দাবি পুরো বাস্তবায়ন হবে বলেও তারা আশাবাদী। এসছে বলে তো আজকে ওদের এই আবদারে আমি সাড়া দিলাম যে ঠিক আছে, আমি পার্টিসিপেট করি ওদের সাথে। তো এটাতে হয়েছে কি যে দূরত্বটা ছিল অনেকটা কমে এসছে। তদন্ত কমিটির রিপোর্ট বের হোক, বের হলে পরে আমরা সবাই বসে আমরা যত দ্রুত সম্ভব একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব। বুয়েট শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার নাজমুস সাদাদের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া এই রিমান্ড মঞ্জুর করেন। ভারতে পালিয়ে যাওয়ার সময় সোমবার দিনাজপুর থেকে সাদাতকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে এই মামলায় এজাহারভুক্ত 19 আসামি সহ 20 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে এজাহারভুক্ত 6 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, আবরার হত্যা মামলার চার্জশিট হলে এটি দ্রুত বিচারে পাঠানো হবে। দুপুরে সচিবালয়ে একথা জানিয়েছেন তিনি। মন্ত্রণালয়ের প্রসিকিউশন ইউনিটে এ সংক্রান্ত নির্দেশনাও দেয়া আছে। আনিসুল হক বলেছেন, মানবাধিকারের ক্ষেত্রে সরকার সবসময় সচেতন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী যেই মুহূর্তে অভিযোগপত্র দেওয়া হবে এই মামলাটাকে দ্রুত নিষ্পত্তি করার যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসিকিউশন সার্ভিসকে আমি এই মামলাটা হ্যান্ডেল করার জন্য তৈরি হওয়ার জন্য নির্দেশ দিয়েছি। বুয়েটের হলে থাকেন না কোনো শিক্ষক। অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো এখানে আবাসিক শিক্ষক প্রথা নেই। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই ব্যবস্থা চালুর পক্ষে অনেক শিক্ষক। যদিও নতুন কিছু শুরু করার কথা এখনো ভাবছে না কর্তৃপক্ষ। আর এখন যারা প্রভোস্ট হিসেবে হলের দায়িত্বে আছেন তাদের বেশিরভাগই ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক নন। 1000 ছাত্রের মধ্যে আমাদের প্রতি বছরই 500 থেকে 600 ছাত্রের সাথে আমাদের ইন্টারাকশন হয়, সরাসরি ক্লাস। একজন শিক্ষক সেই হলে পূর্ণ সময়ের জন্য থাকেন, তাহলে হয়তো এই অবস্থার চেয়ে একটু বেটার হবে। ওইখানে থাকা যাইতো আর কি, থাকার একটা ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু ছাত্ররা সবসময় মনে করতো যে আমাদের স্যাররা আমাদের সাথে আছে আর কি। সঠিকভাবে যদি প্রভুর দায়িত্ব পালন করেন তাহলে প্রবলেমগুলো অ্যাড্রেস হবে, সলভ হবে। ছাত্রদের সমস্যাকে অ্যাড্রেস না করেন তাহলে এখানে ছোটো ডিপার্টমেন্ট বা বড় ডিপার্টমেন্ট বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এটা ইউনিভার্সিটি আসলে একটা ইউনিভার্সিটি। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের 20 জন শিক্ষক শিক্ষা সফরের নামে দেশের বাইরে গিয়ে আর ফেরেননি। তাদের 3 জনকে বরখাস্তও করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান। তাদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের পাওনা 3.5 কোটি টাকার বেশি। বিষয়টা নিয়ে শিক্ষকদের মাঝেও তৈরি হয়েছে প্রতিক্রিয়া। খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক রয়েছেন 476 জন। সিন্ডিকেট তাদেরকে চূড়ান্ত নোটিশ দেওয়ার জন্য বলে, তার মধ্যেও যদি কেউ যোগদান না করে তখন তাকে আমরা চাকরি থেকে অব্যাহতি দেই, চাকরিচ্যুতি করা হয় এবং তার টাকা, পাওনা টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়। সংশ্লিষ্ট আমাদের এমবেসিগুলোকে লিখবে, এমনকি ওদের হাইকমিশন, ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় লিখবে যে তোমার দেশের অমুক জায়গায় কাজ করে এই ইমেল নাম্বার, সে বাংলাদেশ সরকারের টাকা চুরি করেছে। এবং আমরা এরকম কঠোরভাবে চিঠিপত্র লেখা শুরু করেছি। সারা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক নেটওয়ার্ক গড়ে তুলেছে সরকার। বিশেষ করে রাজধানীর সাথে এই ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, দুর্ঘটনা এড়াতে চালকের পাশাপাশি পথচারী এবং যাত্রীকেও সচেতন হতে হবে। পরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেসের নতুন কোচ দ্বারা প্রতিস্থাপন এবং কুড়িগ্রাম ঢাকা কুড়িগ্রাম রুটে আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বাংলাদেশে রেল যোগাযোগের একটা ব্যবস্থা নিচ্ছি। যখন যমুনা নদীর উপর সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়, আমরা এটা ডিজাইন হয়ে যাওয়ার পরে সরকারে আসি, কিন্তু তখন এসে আমি সিদ্ধান্ত নিই যে এই সেতুর সাথে আমাদের রেল লাইন থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থার
নির্দেশনা ছিল যে কোনটা লাভবান না তো সেটা বন্ধ করে দাও, যেহেতু লাভবান না সেহেতু এটা চলবে না, এই ধরনের একটা নীতি নিয়েছিল বিএনপি ক্ষমতায় থাকতে, এবং তারা সেই মোতাবেক কিছু পদক্ষেপও নেয়। আমি মনে করি যেটা আমাদের দেশের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। চট্টগ্রামে অনেকটাই স্থবির ছাত্রলীগের কর্মকাণ্ড। জেলা মহানগর সহ বেশিরভাগ কমিটি মেয়াদোত্তীর্ণ, কোনো সাংগঠনিক তৎপরতা নেই, তার উপরে দ্বন্দ্ব কোন্দল প্রকট। আওয়ামী লীগ নেতাদের বাধায় সম্মেলন করা যায়নি বলে অভিযোগ ছাত্রলীগ নেতাদের। ভিপিজিএস তারাই তো এখন বিবাহিত, তাদের ঘর সংসার আছে, তো নতুন ছেলে তো আসতেছে না। একটা বড় অংশের দাবি হচ্ছে এই মেয়াদোত্তীর্ণ কমিটি, এই কমিটিটা অকার্যকর হয়ে গেছে। বিভিন্ন নেতাদের মত পার্থক্যের কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাবটা পড়েছে, তার জন্য হয়তো কমিটি দীর্ঘদিন হয়েছে কমিটি দিতে। মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট চায় না, তাই আমরা হাজার চেষ্টা করেও, বারংবার চেষ্টা করেও আমরা কমিটিটা করতে পারিনি। সহযোগী সংগঠনের ভালো মন্দের সাথে কিন্তু মূল সংগঠন অঙ্গাঙ্গিভাবে জড়িত, তো সেই হিসাবে সবাই কারণে আমরা চাইব যে এই সংগঠনগুলো সুন্দরভাবে চলুক, পরিচ্ছন্নভাবে চলুক। রংপুরের পীরগঞ্জে পুলিশ ফাঁড়িতে এক আসামির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ এলাকাবাসী দফায় দফায় সংঘর্ষ হয়েছে, এতে এএসপি সহ অন্তত 20 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাতে চোলাই মৎসহ শামসুলকে আটকের পরে ভ্যান্ডাবাড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয় এবং সেখানে সকালে রহস্যজনক মৃত্যু হয় শামসুলের। এই খবর ছড়িয়ে পড়লে ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা এবং ঘটনায় ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম সহ 6 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ওনাকে মারপিট করছে, মারপিট করার পরে ওনার অভিভাবক দেখতে আসছে, দেখার জন্য দরজা খুলে দিছে, দরজা খুলে দিয়ে দেখে তো আসামি আমার লোক কোথায়, দেখে তো লোক মারা যায় আছে। 9টা 10 মিনিটের দিকে যে ছেলেটি ছিল সে দেখে যে তার হাজতখানার মধ্যে তার গায়ে যে পরিহিত ফতুয়া ছিল ওইটা দিয়ে আপনার লোহার যে রড আছে তার সঙ্গে গলায় পেঁচায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আমরা পরিপূর্ণভাবে তদন্ত করে দেখব, আমরা তদন্ত কমিটি এখনই করব এবং 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আমার নিকট উপস্থাপন করার জন্য আমি বলবো, অফিসিয়ালি আমরা আদেশ করব। দিনাজপুরে বড়পুকুরিয়া খনির কয়লা লোপাটের মামলায় বরখাস্ত 3 কর্মকর্তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়ার আদালতে হাজির হন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সাবেক 7 এমডি সহ 23 জন, তাদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী। আদালত শুনানি শেষে বরখাস্তকৃত 3 কর্মকর্তা এমডি প্রকৌশলী হাবিবউদ্দিন আহমেদ, জিএম আবু তাহের মোহাম্মদ নুরুজ্জামান এবং সাবেক ডিজিএম একেএম খালেদুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন, তবে বাকি 20 আসামির জামিন মঞ্জুর করেছেন বিচারক। এই বড়পুকুরিয়া কোল মাইনিংয়ে 2,43,000 সামথিং টাকা তারা আত্মসাৎ করেছে। এরকম সব এভিডেন্স কাগজপত্র পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে অভিযোগ আসায় আসামিদেরকে জামিন নামঞ্জুর করে এবং অপরাপর আসামিদেরকে সুনির্দিষ্টভাবে না পাওয়ার কারণে জামিন মঞ্জুর করেছে। মানবতা বিরোধী অপরাধে সাবেক এনএসআই ও পাসপোর্ট অধিদপ্তরের ডিজি ওয়াহিদুল হকের বিচার শুরু হয়েছে। আগামী 24 নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের 25 এপ্রিল ওয়াহিদুল হককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে 71 সালের মার্চে রংপুর সেনানিবাস সংলগ্ন এলাকায় 500 থেকে 600 স্বাধীনতাকামী বাঙালিকে হত্যা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, জেনেভা কনভেনশনের ভায়োলেশন এবং অন্য আন্তর্জাতিক আইনের অবমাননার অভিযোগে একজন আসামির বিরুদ্ধে একক একটি অভিযোগ আজকে মাননীয় ট্রাইব্যুনাল গঠন করেছে। স্কটল্যান্ডে আবারও গণভোট আয়োজনের দাবি জানিয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলটির নেতা নিকোলা স্টারজন দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পরে পরিস্থিতি অনেক পাল্টে যাবে, তাই স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়টি পুনর্বিবেচনা দরকার। বলেন 2016 সালের গণভোটে ব্রেক্সিটের বিপক্ষে রায় দিয়েছিলেন স্কটিশরা, তাই ব্রেক্সিট কার্যকর হলে স্কটিশরা ব্রিটেনের সাথে থাকতে চায় কিনা সে ব্যাপারে গণভোটের বিকল্প নেই। স্বাধীনতাকামী 9 নেতার সাজার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল কাতালোনিয়া। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বার্সেলোনার রাজপথে জড়ো হয় লাখো মানুষ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা, শুরু হয় সংঘর্ষ। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের
ছত্রভঙ্গের চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। টিয়ার গ্যাস এবং ফাঁকা বুলেটও ছুড়ে এই আন্দোলন দমনে। সিরিয়ায় অভিযান বন্ধে চাপ বাড়াতে নিষেধাজ্ঞার পরে তুরস্কের বিরুদ্ধে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক সংকট ঠেকাতে আঙ্কারার সাথে প্রতিরক্ষা বিষয়ক লেনদেন বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। তুর্কি সেনাবাহিনীকে রুখতে সিরীয় সেনাবাহিনীকে সমর্থন দেবে রাশিয়া, যদিও এসব হুমকি ধামকিকে আমলে নিচ্ছে না তুরস্ক প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটনের অস্ত্রবিরতি আর শান্তি আলোচনার প্রস্তাব। সন্ত্রাসীদের সাথে আলোচনার সুযোগ নেই। সন্ত্রাসী সংগঠনের সাথে শান্তির প্রস্তাব অবাস্তব। সন্ত্রাসীদের সমর্থনদাতা দেশকে শুধু করুণা করা সম্ভব, তা সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা বিশ্বের অন্য যে কোনো দেশই হোক না কেন। তুরস্কের অভিযানে বড় ধরনের আঞ্চলিক অস্থিরতা তৈরি হতে পারে। বারবার সতর্কতা আমলে না নেয়ায় দেশটিতে অস্ত্র রফতানি স্থগিত করছি। সিরিয়ায় নতুন করে বহিঃশক্তি উত্থান ঠেকাতে আঙ্কারার এই অভিযান বন্ধ করতেই হবে। 20 অক্টোবর থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নতুন এক আসর, দ্য 100। নতুন এই আসরে প্লেয়ার ড্রাফটের তালিকায় শুরু থেকেই ছিলেন বাংলাদেশের 6 খেলোয়াড় সাকিব, তামিম, মুশফিক, মুস্তাফিজ, সাইফুদ্দিন এবং মিঠুন। এবারে তাদের সাথে যুক্ত হলেন আরও 6 বাংলাদেশি ক্রিকেটার। এরা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন দাস, তাসকিন আহমেদ এবং আবু হায়দার রনি। আর সব মিলিয়ে 100 বলের নতুন এই আসরে মোট 11 বাংলাদেশি অংশগ্রহণ করতে যাচ্ছেন। আজ রাতে ঢাকায় আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গোলিয়া থেকে রাত 1:50 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। একদিনের সফরে ঢাকায় আসছেন ফিফা সভাপতি। বৃহস্পতিবার রাতেই ঢাকা ছাড়বেন ইনফান্তিনো। আর তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার কথা রয়েছে ফিফা সভাপতির। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে বেশ সরগরম এফডিসি চত্বর। প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনায় সমালোচনার মুখে পড়ছে এবারের নির্বাচন। সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমী লাঞ্ছিত, এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। ঘটনার দিন বিষয়টি নিয়ে মুখ না খুললেও একদিন পরেই এ বিষয়ে কথা বললেন সভাপতি পদপ্রার্থী এই চিত্রনায়িকা। অন্যদিকে প্রতিপক্ষ প্যানেলের দাবি, নির্বাচনের মাঠ গরম করতে বিএফডিসিতে বহিরাগতদের ঢুকিয়েছেন এই চিত্রনায়িকা এবং এ নিয়ে সালিশি বৈঠকও হয়েছে। শুভেচ্ছা জানাতে আসতে পারে, কথা বলতে আসতে পারে, মত বিনিময় করতে আসতে পারে, আমাকে সাহস দেওয়ার জন্য আসতে পারে, আমাকে আমার ভালোবাসার টানে আসতে পারে, অনেক কারণে আসতে পারে। সেখানে কারোর কোনো বলার কিছু রাইট নেই। তারা কেন হাতাহাতি করবে, কেন ধাক্কাধাক্কি করবে? আমাদের এরকম কোনো ঘটনা ঘটেনি, অনভিপ্রেত কোনো ঘটনা ঘটেনি কালকেরটা ছাড়া। বাট আমরা এই ব্যাপারে নিরাপত্তাজনিত কারণে সরকার, আমরা প্রশাসন সবাই সিরিয়াস যে আমাদের যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। যারা ভোটারও নয় এবং ক্যান্ডিডেটও নয়, সেরকম কিছু মানুষ আসছিল মৌসুমীকে ফুলের তোড়া দিতে। ড্যানিরাজ নামে একজন শিল্পী, একজন ভোটার, সে কিন্তু ক্যান্ডিডেটও না, সে এটা প্রতিবাদ করেছে কেন বাইরের মানুষ আনলো, কেন ফুল দেবে। তো যাই হোক, 2 দলকে আমি এখানে ডেকে এনেছিলাম, তো শেষ পর্যন্ত সে মাপ চেয়েছে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের 13তম আসরে ইউনেস্কোর কালচারাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছে বাংলাদেশি চলচ্চিত্র মেড ইন বাংলাদেশ। রুবাইয়াত হোসেন পরিচালিত ছবিটি 70টি দেশের সিনেমার সাথে প্রতিযোগিতা করবে। আর সেরা ছবির জন্য অপেক্ষা করতে হবে 21 নভেম্বর পর্যন্ত। নির্মাতা জানিয়েছেন, পোশাক শ্রমিকদের সংগ্রাম এবং সাফল্যের গল্প বলা হয়েছে মেড ইন বাংলাদেশ চলচ্চিত্রে। 5 বছর নিষিদ্ধ থাকার পরে চলতি বছরের 28 ফেব্রুয়ারি মালয়েশিয়ায় মুক্তি পেয়েছিল বাংলাশিয়া 2.0 এই চলচ্চিত্রটি। এটি চিত্রনায়ক নীরব হোসেন অভিনীত প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র। 116টি প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি দেওয়া হয়। মুক্তির পর থেকেই দারুণ সাড়া ফেলে এই ছবিটি। আর এই ধারাবাহিকতায় এবার বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এরই মধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে মুক্তির জন্য ছাড়পত্রও পেয়েছে ছবি। ডাবিং শেষে এটি খুব দ্রুত সেন্সরে জমা পড়ছে। সেন্সরে অনুমোদন আসলেই ছবিটি সারা দেশে মুক্তি দেওয়া হবে। সব খবর চলছে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
আমন্ত্রণ, সব খবর দেখছেন। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের 5 শিক্ষার্থীকে বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে এই কর্মসূচি পালন করেন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, সাবেক উপাচার্য খন্দকার নাসির উদ্দিনের আস্থাভাজন ছিলেন রাফিজ, নুরুদ্দিন, ইসমাইল, রাহাত এবং মিশন। তারা ভিসির নির্দেশে বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন চালিয়েছে। সুনামগঞ্জে শিশু তুহিন হত্যা মামলায় গ্রেফতার বাবা এবং 2 চাচাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকাল আদালত 3 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। প্রতিপক্ষকে ফাঁসাতেই বাবা সহ স্বজনরা 5 বছরের তুহিনকে নৃশংসভাবে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। চাচা নাসির উদ্দিন এবং চাচাতো ভাই শাহরিয়ার মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। রোববার রাতে দিরাইয়ের কেজাউর গ্রামে শিশু তুহিনকে হত্যার পরে কেটে নেওয়া হয় 2 কান, লিঙ্গ। শিশুটির পেটে 2টি ছুরি ঢুকিয়ে ঝুলিয়ে রাখা হয় গাছের সাথে। শিশু তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে সুনামগঞ্জে। দুপুরে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা দোষীদের দ্রুত বিচার এবং শাস্তির দাবি জানান। দৃষ্টান্তমূলক সাজা না হলে এ ধরনের ঘটনা আগামীতে ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। সুনামগঞ্জে শিশু তুহিন হত্যায় জড়িত এবং টাঙ্গাইলে 7 মাসের অন্তঃসত্ত্বা নারী ও তার 4 বছরের শিশু সন্তানকে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশন। সকালে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তারা বলেন, শিশু তুহিনকে যতটা বর্বরচিতভাবে হত্যা করা হয়েছে তা মানুষ হিসেবে সবার জন্যই লজ্জাজনক। এছাড়া টাঙ্গাইলের মা সন্তানকে হত্যাকারীদেরও আইনের আওতায় আনার দাবি জানান তারা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে কার্টনে ভরা এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, সকালে বাগবাড়ি গ্রামে পুকুরে নবজাতকের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে থানায় জানানো হলে সেটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অপরিপক্ক হওয়ায় ভূমিষ্ঠের পরপরই মারা গেছে নবজাতকটি। পরে রাতের আধারে কেউ কার্টনে ভরে পুকুরে ফেলে গেছে। নেত্রকোনার দুর্গাপুরে পূর্ব শত্রুতার জের ধরে কাউসার হোসেন নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে পৌর শহরের পুলিশ মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্বজনদের অভিযোগ, সুষম ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান সহ কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে এবং ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় জেলা বিএনপি সহ সভাপতি আবু চাঁদ সহ 5 জনকে আটক করেছে পুলিশ। বরগুনায় এক বৃদ্ধা মাকে গোয়াল ঘরে শেকলে বেঁধে রাখার অভিযোগ সন্তানদের বিরুদ্ধে। ঠিকমতো দেয়া হয় না খাবার, তারপরও সন্তানদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চান না তার মা। খবর পেয়ে ওই বাড়িতে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভরণ পোষণের প্রতিশ্রুতি দেয় এবারের মতো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। আসলে 3 মাস যাবত বান্ধে রাখছে, তার খাওয়ান পলন দেয় না, ঔষধ গুলি চালায় না। ভাত তার যদি দুপুরে দেয় তো বিকেলে দেয়। 15 দিন খাই আমার কাছে আর 15 দিন খাই আমার বড় জালের কাছে। এ ছাড়িয়ে দিলে একদিকে চলে যায়, আর এটা তো আর সম্ভব না। বাড়ি থেকে সবসময় বিশ্রাম। যে ছেলে এবং মেয়ে যারা আছেন তারা সর্বদাই চেষ্টা করবে তাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য এবং তারা কখনো তাদের অযত্ন অবহেলা হবে না, সেটি তার প্রতিজ্ঞা করেছে। 2021 সালে 5G প্রযুক্তি সেবা চালু হবে আর 2026 সালের মধ্যে সারা দেশে এই সেবা পাবেন গ্রাহকরা। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 5G বিষয়ক সেমিনারে এই তথ্য জানায় নিয়ন্ত্রক সংস্থা BTRC। সংস্থাটি বলছে 5G গতি কত হবে তা এখনও নির্ধারণ হয়নি। 1 Gbps থেকে শুরু করে সর্বোচ্চ 100 Gbps পর্যন্ত হতে পারে। টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, 5G চালুর সাথে সাথে রোবোটিক্স এবং ইন্টারনেট অফ থিংসের বিস্তৃতি ঘটবে। 5G একটি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মহাসড়ক এবং সেই কারণেই আমি পছন্দ করি আর না করি আমার 2G, 3G, 4Gর কোয়ালিটি অফ সার্ভিস কতটা ইমপ্রুভ করতে পারবো তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আমার 5G মহাসড়ক যথাসময়ে নির্মাণ করতে পারবো কি না।
ঋণ খেলাপির বৃত্ত থেকে বের হতে সুবিধা নেয়ার বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে 20 অক্টোবর। ব্যাংকগুলোতে ছোট খেলাপিদের আবেদন পড়ছে বেশি, তবে এখনও আগ্রহ দেখাচ্ছে না বড় ঋণ খেলাপি প্রতিষ্ঠান। ঋণ পুরো তফসিল করার পরে পুনরায় ঋণ পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিশ্লেষকদের ধারণা স্বল্প মেয়াদে এমন উদ্যোগ সার্বিক ব্যাংক ব্যবস্থায় অস্বস্তি বাড়াবে। জুন পর্যন্ত ব্যাংকিং খাতে অবলোপন বাদে খেলাপি ঋণের পরিমাণ 1,12,000 কোটি টাকা। তাদের মধ্যে একটা দোটানা যে তারা যদি না পায়, নতুন করে ঋণ না পায়, আমি টাকা দিলাম, আমার টাকা ডিস্ট্রিবিউট হলো বা আমি এক্সিটে চলে যাব, এখন আমি ব্যবসা করতে পারলাম, আমি টাকা দেবো করতে। যে কাস্টমারের ইচ্ছাই ছিল টাকা ডাইভার্ট করে নিয়ে যাওয়ার, সেসব কাস্টমারকে যদি আপনি 1 বছর ধরেন, যদি আপনার মনিটরিং দিয়ে 9 বছর দিতে যাই, প্রবলেম যেটা হবে, ধরেন সে 1 বছর সময় আমি হয়তো কেস করে একটা লেভেলে চলে গেছে, আবার আমাদের শুরু থেকে শুরু তো ইন দ্য প্রসেস, কিন্তু দ্য এন্টার প্রসেস মাইট গেট ডিলেড। ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি তাদেরকে ধরার ব্যাপারে এই ধরনের অ্যাডহক পলিসি বা খুব স্বল্প মেয়াদী পলিসিগুলো খুব কাজে লাগবে বলে মনে হয় না। রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেনি। প্রতি কেজি দেশি পেঁয়াজ এখনো 100 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে, আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে যথারীতি 90 থেকে 95 টাকা দরে। তবে কেজিতে 5 টাকা দাম কমতে দেখা গেছে কারওয়ান বাজারের আড়তে। গত 29 সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় এবং সেদিনই দেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠে। কিন্তু বিকল্প হিসেবে মিয়ানমার, মিশর এবং তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দামও কমতে থাকে। কিন্তু দাম কমার সুফল খুব বেশি সময় ভোক্তা পাননি। বেশ কিছুদিন বন্ধ থাকার পরে চট্টগ্রামে মশক নিধন ও পরিচ্ছন্নতা রক্ষায় আবারও ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে সিটি কর্পোরেশন। আগেরবার কয়েকদিন চলার পরে বন্ধ হয়ে গেলেও এবার 41 ওয়ার্ডে আগামী বর্ষার আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন মেয়র। তবে এ ধরনের ক্রাশ প্রোগ্রাম দায় সারাই বলছেন সাধারণ মানুষ। চলে কেবল 2-1 দিন, বেশিরভাগ এলাকায় ছিটানো হয় না মশার ওষুধ। প্রশাসনের অভিযানেও থামছে না ইলিশ শিকার। বেপরোয়া পদ্মাপাড়ের এই এক শ্রেণীর অসাধু জেলেরা নিষেধাজ্ঞা চলায় কৌশলে ইলিশ ধরছে তারা। দিনে অভিযান থাকায় রাতভর মাছ ধরে পদ্মার চরের কাশবনে লুকিয়ে রাখছেন তারা। এরপরে মোবাইলে ক্রেতাদের ডেকে বিক্রিও করে দিচ্ছেন। এভাবে ইলিশ শিকার চলছে পদ্মা নদীর শিবচর, জাজিরা, লৌহজং, দোহার সহ বিভিন্ন এলাকায়। নিষেধাজ্ঞা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 1/2 জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কালকে রাত্রে নামছিল না, আজকে বেসন যায় তবে আসলাম, ধরলাম না, দাদা সরকার অভিযোগ দিচ্ছে এই কারণে সাগর মাছ ধরার নিষেধ। যখন অভিযান শেষ করব সেই সময় কিছু লোকজন লাঠি সোঁটা নিয়ে আমাদেরকে আক্রমণ করতে আসে। সারা রাত ব্যাপী কিন্তু আমরা মোবাইল পরিচালনা করছি, যাতে করে রাতের বেলা নদী থেকে মাছ না ধরতে পারি। সমন্বিতভাবে কাজ করার কারণে ডাউন স্ট্রিম থেকে মাছ সহজে আপ স্ট্রিমে আসছে, এই জন্য আমরা মাছের একটা ব্যাপকতা দেখতে পাচ্ছি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেশি করে সম্প্রচারের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। সচিবালয়ে বিভিন্ন টিভি চ্যানেলের বার্তা প্রধানদের সাথে বৈঠকে তিনি আহ্বান জানান। আর এ সময় বার্তা প্রধানরা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ, কেবল নেটওয়ার্কে বাংলাদেশি চ্যানেলগুলো প্রথমে চালানোর সিদ্ধান্ত পরিপূর্ণভাবে বাস্তবায়নের দাবি জানান। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা, প্রণোদনা দিচ্ছে খাদ্য উৎপাদনে। সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এই তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ, এখন নিরাপদ খাদ্য সরবরাহে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনের যথাযথ প্রয়োগ করছে বিভিন্ন সংস্থা। জনগণ যদি সচেতন হয় তাহলে 100% সফলতা আসবে এই ক্ষেত্রে। সাধন চন্দ্র মজুমদার আরও বলেছেন, কৃষির উৎপাদন বাড়াতে সার এবং বিদ্যুতের ভর্তুকি দিয়ে চাষিদের উৎসাহিত করা হচ্ছে। কৃষি বান্ধব নীতি ও কার্যক্রমের মাধ্যমে দেশ এখন মাছ মাংস উৎপাদনে সংক্ষেপণ হয়েছে। দেশ শস্য নিবিড়তা বেড়ে এখন 194%। দানা জাতীয় শস্য উৎপাদনে স্বাধীনতা পূর্ব সময়ের তুলনায় বেড়েছে 3.8 গুণ। ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে বিশ্বের 80 কোটির বেশি মানুষ। আরও প্রায় 10 কোটি আছে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে। অথচ প্রতি বছর বিশ্বজুড়ে উৎপাদিত খাদ্যপণ্যের 14% নষ্ট হয়ে যাচ্ছে এবং এই বৈপরীত্যের কথা উঠে এসেছে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে প্রকাশিত বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর প্রতিবেদনে। খাদ্য সংকটের জন্য সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং খাদ্য বন্টনের অব্যবস্থাপনাকেই দায়ী করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO।
মধ্য ও দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি খাদ্য নষ্ট হয়, যা 20%-এরও বেশি। উত্তর আমেরিকা ও ইউরোপে নষ্ট হয় 15%-এর বেশি খাদ্যপণ্য। টেকসই উন্নয়নের লক্ষ্যে 2030 সালের মধ্যে খাদ্য অপচয় 12.3% কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈশ্বিক ক্ষুধা সূচকে 2 ধাপ পিছিয়ে 88তম অবস্থানে বাংলাদেশ। তালিকার 117টি দেশের মধ্যে প্রতিবেশী ভারতের চেয়ে এগিয়ে থাকলেও অনেকটা পিছিয়ে রয়েছে মিয়ানমারের তুলনায়। 100 পয়েন্টের মানদণ্ডে বাংলাদেশের স্কোর 25.8। 66তম অবস্থানে থাকা শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে। আর 73তম অবস্থানে থাকলেও আঞ্চলিকভাবে 2000 সালের পরে সবচেয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে নেপালে। আর মিয়ানমার, পাকিস্তান আর ভারতের অবস্থান যথাক্রমে 69, 94 এবং 102তম। পাকিস্তানকে আর পানি দেবে না ভারত, ঘুরিয়ে দেওয়া হবে ভারত থেকে পাকিস্তানে বয়ে যাওয়া সব নদীর গতিপ্রবাহ। ভারতের পানি থাকবে ভারতে। বিধানসভা নির্বাচনের প্রচারণায় মঙ্গলবার এসব কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর ইস্যুতে দ্বন্দ্বের জেরে গেল আগস্টে পাকিস্তানের সাথে বিভিন্ন নদীর পানির গতিবিধি, বন্টন এবং গুণগত মান বিষয়ক তথ্য আদান প্রদান স্থগিত করে ভারত। 70 বছর ধরে চোখের সামনে দিয়ে পানি চলে যাচ্ছে পাকিস্তানে, বঞ্চিত হচ্ছে ভারতের কৃষকরা। আর এটা হতে দেব না। এই পানি হরিয়ানা, রাজস্থানের কৃষকদের প্রাপ্য, তারাই পাবেন। আপনাদের মোদী সরকার পাকিস্তানের পানি দেওয়া বন্ধ করে তা পৌঁছে দেবে ভারতের ঘরে ঘরে। লড়াকু বিমান। আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে চতুর্থ টেলিভিশন বিতর্কে অংশ নিলেন প্রেসিডেন্ট পদে প্রার্থীরা প্রত্যাশী ডেমোক্র্যাট নেতারা। 12 জনের অংশগ্রহণে বিতর্কে উঠে আসে অভিবাসন, স্বাস্থ্যনীতি, মধ্যপ্রাচ্য, প্রেসিডেন্টের অভিশংসন সহ আলোচিত বিষয়গুলো। যুক্তিতর্কে একে অপরকে ঘায়েলের কৌশল দেখতে টেলিভিশনের সামনে ভিড় করেন লাখ লাখ উৎসুক ভোটার। তবে সবাই একাট্টা ছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বিশেষ করে মধ্যপ্রাচ্য নীতির জন্য ট্রাম্পের কড়া সমালোচনা করেন তারা। সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে 10,000 আইএস জঙ্গির মুক্তির পথ করে দিয়েছেন তিনি। কি নিশ্চয়তা আছে আইএস ফের হুমকি হয়ে উঠবে না? এমনই এক উন্মাদ আমাদের প্রেসিডেন্ট, যিনি পররাষ্ট্রনীতির কিছুই বোঝেন না। 47 বছরে তিল তিল করে গড়া লাইব্রেরি এখন রাখতেই পারছেন না গোকুল চন্দ্র দাস। প্রায় 2000 মূল্যবান বই সংগ্রহের স্থান সংকুলন হচ্ছে না অবসরে যাওয়া বইপ্রেমী মানুষটির বাসায়। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবসর নেওয়ার পরে এখন লাইব্রেরিতেই পুরোটা সময় কাটে। যদিও মনে ক্ষীণ আশা, সরকারি সহায়তায় নিজের কাছেই রাখতে পারবেন সারা জীবনের এই আলোকিত সংগ্রহশালা। যত শ্রেষ্ঠ কবিতা আছে, এটাও আমার একটা হবির মধ্যে ছিল যে সব শ্রেষ্ঠ কবিতা কিনি। বই সংরক্ষণের জন্য যে স্থান দরকার, একটা রুম দরকার, তার জন্য ভাড়া দরকার, সব কিছু মিলিয়ে আমার জন্য এখন কষ্টকর। আমি এটা বহন করতে পারছি না। ওই যে একটা প্রবাদ আছে যে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না, কিন্তু আমি কিন্তু দেউলিয়া হয়ে গেছি। স্পেনে এশিয়ান ভিত্তিক সংগঠন কাসা এশিয়ার আয়োজনে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2019-এ প্রদর্শিত হলো হাসিনা আ ডটারস টেল এই তথ্যচিত্রটি। কাসা এশিয়া এর 7ম ফিল্ম ফেস্টিভ্যাল হলেও এবারে প্রথম 6টি দেশের তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। মাদ্রিদের স্থানীয় দর্শকদের সুবিধায় তথ্যচিত্রের সংলাপে সাবটাইটেল হিসেবে ইংরেজি ও স্প্যানিশ ভাষা রাখা হয়। হাসিনা আ ডটারস টেল এর দ্বিতীয় প্রদর্শনী আগামী 16 অক্টোবর সন্ধ্যা 7টায় বার্সেলোনার বিদা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্সের হল রুমে, আর তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে 3 নভেম্বর। হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন তার ভক্তদের রীতিমতো চমকে দিলেন। অনেকটা হঠাৎ করেই তিনি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অভিষেক করলেন। তাতে পুরনো বন্ধুদের সাথে একটি মাত্র ছবি শেয়ার করেন তিনি। অবিশ্বাস্য হলেও সত্যি, এতেই প্রথম দিনে মাত্র 18 ঘন্টায় তার ফলোয়ার সংখ্যা 65 লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার ইনস্টাগ্রামে অভিষেক করেই জেনিফার তার বায়োগ্রাফিতে লেখেন, আমার বন্ধুরা আমাকে জেইন বলে ডাকে। দর্শক, সব খবর দেখছেন আপনারা। ছোট্ট একটা বিরতি নিচ্ছে, এক্ষুনি ফিরে আসছে, সাথেই থাকুন। আবারও স্বাগত। সব খবর দেখছেন।
প্রথমবারের মতো ঝিনাইদহ উপজেলা পরিষদ নির্বাচনে একজন নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তৃতীয় লিঙ্গের সাদিয়া আক্তার পিঙ্কি। 2 নারী প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে 12,880 ভোটে জয়ী হন তিনি। ঝিনাইদহের কোটচাঁদপুরের সোয়াদি গ্রামের বাসিন্দা পিঙ্কি লেখাপড়া করেছেন এসএসসি পর্যন্ত। 3 বছর ধরে কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি। পিঙ্কি জানিয়েছেন সমাজে অবহেলিত মানুষের জন্য কাজ করতে চান। যারা আছে তারা সমাজে প্রতিষ্ঠাতা হোক, তারা সমাজে ভালো কাজ করুক, সমাজে তারা সম্মান পাক। আমাদের জনপ্রিয়তা ভালোবেসেছেন পিঙ্কি যেরকম লোকের কাছে ওরকম যখন আমরা যা চাই তাই যেন পিঙ্কি কাছে আমরা পাই। আমরা জনগণ তাকে নির্বাচন করেছি যাতে তিনি আমাদের দরিদ্রদের পাশে থেকে জনগণের সেবা করতে পারে। আপদে বিপদে আগেও থেকে গেছে, এখনো থাকবে, সামনে তো বিপদ আপদে রক্ষা করবে। সরকার অনেক ইতিমধ্যে হিজড়াদের জন্য নীতিমালা প্রণয়ন করেছে, সেগুলোর বাস্তবায়নের একটা বিষয় আছে। হ্যাঁ, হলে এটা আস্তে আস্তে আমাদের সমাজে তারা একটা স্বাভাবিকভাবে, মানে আমরাও যেমন স্বাভাবিক মানুষ যেমন তারাও স্বাভাবিকভাবে এগুলো তখন মানে সমাজে মিশে কাজ কাম। ইঁদুরের কারণে বছরে নষ্ট হয় 50 লাখ মানুষের খাদ্যশস্য, এমনটাই উঠে এসেছে ইঁদুর নিধন অভিযানের প্রাক আলোচনা সভায়। সকালে নওগাঁ সাপাহার উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি কৃষি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ফসল রক্ষায় ইঁদুর নিধনের গুরুত্ব তুলে ধরেন। এদিকে জয়পুরহাটেও নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় ইঁদুর নিধন দিবস। দিবসটি উপলক্ষে প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং কৃষি মাঠে ইঁদুর নিধনের মহড়া অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনে পটুয়াখালীতেও এই অভিযান পালিত হয়েছে এবং সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়, শহর প্রদক্ষিণ করে সেটি। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি এবং আলোচনা সভা হয়েছে। স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। জামালপুরের জেনারেল হাসপাতালে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে এক অফিস সহকারীকে আটক করেছে দুদক। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দুদকের একটি দল হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালায়। এ সময় 36,000 টাকা ঘুষ নেওয়ার সময় অফিস সহায়ক গোলাম মোস্তফা খোকনকেও আটক করে তারা এবং সেই সাথে উদ্ধার করা হয় প্রায় 1 লাখ টাকা। দুদক জানায় নার্সদের বিনোদন ভাতা আটকে রেখে ঘুষ চাওয়া সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে খোকনের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে দুর্নীতি, টেন্ডারবাজি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে খাগড়াছড়ির রামগড়ে নবনির্মিত মডেল থানা ভবন উদ্বোধন শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। দুর্নীতির বিরুদ্ধে আমরা, টেন্ডারবাজির বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ সেইটি নিয়ে আমরা কাজ করছি। আমরা এটা সবসময় চলে আসছে, আমাদের এটা একটা চলমান প্রক্রিয়া। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিনের বিষয়ের আদেশ 3 নভেম্বর। আজ শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ধার্য করেন। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে অসম্মানজনক কথা বলা এবং তার জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত 15 এপ্রিলে মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটাতে 8 জন সাক্ষী অলরেডি শেষ, এখন আয়োর সাক্ষী শুরু হয়ে গেছে। তো ওনারা ঊর্ধ্বতন আদালতে যাবেন বলে আগামী 30 তারিখ পর্যন্ত সময় নিয়েছেন আমাদের ওই সাইবার ট্রাইব্যুনাল থেকে। আদালত বললেন ঠিক আছে, যেহেতু 30 তারিখে একটি সময় দিয়েছেন, আমরা এখন আর জামিন দিলাম না, আমরা অর্ডারের জন্য নভেম্বরের 3 তারিখে রাখলাম। ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক উপসচিব AKM রেজাউল করিম রতনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ শুনানি শেষে তারা আবেদনটি নামঞ্জুর করে দেন। গত 12 অক্টোবর সন্ধ্যায় হাজারীবাগ মধুবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত 7 অক্টোবর এক ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা করেন। কুষ্টিয়ার কৃষক হানিফ আলী হত্যা মামলায় স্ত্রী সহ 4 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় দেয়। মামলায় বলা হয় 2017 সালের দাম্পত্য কলহের জেরে পরিকল্পিতভাবে হানিফকে শ্বাসরোধ করে হত্যা করে দ্বিতীয় স্ত্রী দোলেনা বেগম এবং তার সহযোগীরা। পরে এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেন।
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ফ্রন্ট। সকালে ময়মনসিংহ আনন্দমোহন কলেজের প্রধান ফটকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা আবাসিক হলে র্যাগিং এবং টর্চার সেল বন্ধসহ সুষ্ঠু রাজনীতি চর্চার আহ্বান জানান। রাজধানীর উত্তরখানের বালুরমাঠ এলাকায় দুই পরিবারের দ্বন্দ্বের জেরে রিয়াদ নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বড় দুই ভাই শামীম এবং রিজন। এ ঘটনায় বাদী হয়ে নিহতের মা উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সোমবার রাতে পারিবারিক দ্বন্দ্বের কারণে রিয়াজের চাচাতো ভাই স্বপন এবং কয়েকজন মিলে তাদের 3 ভাইকে ছুরিকাঘাত করে এবং আহত অবস্থায় তাদের 3 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ মারা যায়। ঘটনার পর থেকে স্বপনের পরিবার পলাতক। সেন্দা লাইডি দিয়া জজের বউই মাইরা লাশ ফালাইয়া এরা গেছে গা এন্দা পড়ছে ওকে মেডিকেল লয়ে গেছে। আবার জজের পুতে গড়াইয়া মারছে গিয়া 2 লাখ টাকা চাইছে, 2 লাখ টাকা দিবি না তোকে মেরালাম। যে কোনো চিন্তা করি সব স্বপ্ন করে ওর বাপে মায় ওর উস্কানি দিয়া দেয়। রামদাও চাপাটি অনেক কিছু চাকু চুকু সব কিছুই পাইছি। হ্যাঁ বিস্তার তলে থেকে সব কিছু পাইছি। আবার রাত্রেবেলায় সব নানির বাড়ির লোকজন যা ছিল সব খবর দেয় না, পরে আমার খালারে মারতে গেছিল। বান্দরবানের সঙ্গীত শিল্পী পঙ্কজ ক্রান্তি দেবনাথের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, গতরাতে পঙ্কজ তার বন্ধুদের সাথে ভিডিও কলে মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানিয়েছিলেন এবং পঙ্কজ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গীতানুষ্ঠান বাংলাদেশ আইডলে অংশ নিয়ে অষ্টম হয়েছিলেন। সে 17 সেকেন্ডের একটা ভিডিও প্রকাশ করে, সেটা মেসেঞ্জারের মাধ্যমে তার বন্ধু বান্ধব পায়। এটা দ্রুত ছুটে এসে ধাক্কাধাক্কি করে ঘরের দরজা ভেঙে লাশটা বের করে নিয়ে সদর হসপিটালে নিয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে সেলিম হাওলাদার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল 8টায় কার্জন হলের জানালার গ্রিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠায়। সারা বিশ্বের মতো বাংলাদেশে আজ পালিত হচ্ছে 173তম বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস 2019। আর এই উপলক্ষে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিএসএমএমইউ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় বেশ কিছু বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধনও করা হয়। নারায়ণগঞ্জে রেলের জায়গা দখল করে গড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। 1 নম্বর রেলগেট এলাকায় সকাল থেকেই শুরু হয় অভিযান, যা 2:30টা পর্যন্ত চলে। এ সময় গুড়িয়ে দেওয়া হয় 9 শতাধিক অবৈধ স্থাপনা। রেলের উপসচিব জানিয়েছেন, নারায়ণগঞ্জে রেলের আরও প্রায় 10 একর জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে, সেখানেও অভিযান চালানো হবে। যুগে যুগে আমরা চেষ্টা করতেছি, সবসময় মানুষের বাধা পাই। এখন আজকে এই সময় কোনো আমরা বাধা পাইনি এবং কোনো প্রকার অ্যারেস্টও নাই এবং খুব সুন্দর পরিবেশে সবাই দেখলাম যারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছে যে উচ্ছেদ করাটা ভালো। নাব্য সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে আজও ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে চলাচল করছে 3টি ছোট ফেরি। পারাপারের অপেক্ষায় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। সিটি কর্পোরেশনের নির্দেশে আজ থেকে খুলনা নগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং এরই প্রতিবাদে মানববন্ধন করেছে রিকশা চালকরা। এতে সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাও। চট্টগ্রামের প্রশাসনের বেঁধে দেয়া পেঁয়াজের দাম মানছেন না পাইকারি ও খুচরা বিক্রেতারা। আজ সকালে চৌমোহনী বাজারের অভিযান চালিয়ে এর সত্যতাও পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাড়তি দাম নেয় জরিমানাও করা হয়েছে 5 বিক্রেতাকে। খাতুনগঞ্জ অভিযানে গিয়েছিলাম, ওখান থেকে আমরা যে রেটে ফিক্সড করে দিয়েছি, বার্মাটা হচ্ছে 50 থেকে 55 হচ্ছে পাইকারি দরে বিক্রি হবে এবং ইন্ডিয়ান পেন্টটা হচ্ছে 60 থেকে 65 রেটে বিক্রি হবে। কিন্তু এখানে এসে আমরা একদম ভিন্ন পরিস্থিতি দেখেছি। 75 টাকা কিনে আনছি, 80 টাকা বিক্রি করতেছি, আমাকে ফাইন করে বলছে হঠাৎ বলতেছে আমরা নির্ধারিত রেট করেছি এটা 65 হতো। আমি কিনে আনছি, আমি কি লজে বিক্রি করবো? ক্রেতাদের ঠকানোর জন্য একটা সিন্ডিকেট বিহাইন্ড দ্য সিন একটা কাজ করতেছে। আপনারা বুঝতে পারতেছেন যে যারা পাইকারি সেল করতেছে এবং যারা খুচরা বিক্রেতা করতেছে, আমাদের মনে হচ্ছে এখানে কিছু একটা যোগসাজশ কাজ করতেছে। নড়াইলে নানা আয়োজনের ছাত্রলীগ নেতা চয়ন মল্লিকের 28তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে শহীদ চয়নের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে জেলা ছাত্রলীগ এবং শহীদ মানিক চয়ন স্মৃতি সংসদ। এ সময় তার বিদেহী আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতাও পালন করা হয়।
ফেনীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ৩৭ মামলার আসামি ইকবাল হোসেন নিহত হয়েছেন। গতরাতে সোনাগাজীর সারাইতকান্দি এলাকায় ঘটনা ঘটেছে। ডিবি পুলিশ জানিয়েছে, সারাইতকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে সেখানে পুলিশ অভিযানে যায়। গোলাগুলিতে ইকবাল নিহত হন। জম্মু কাশ্মীরে সেনা অভিযানে ৩ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দাবি নিহতরা সবাই সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য। বুধবার ভোরে অনন্তবাগ এলাকায় এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জয়েশ-ই-মুহাম্মদের সদস্যরা অবস্থান করছে এমন তথ্য পেয়ে অঞ্চলটির একটি বাড়িতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। জাপানের টাইফুন হাগিবিসের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জন ছাড়িয়েছে। কমে আসছে শতাধিক নিখোঁজকে উদ্ধারের সম্ভাবনা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ঝড়ের আঘাতে গুরুতর আহত হয়েছে ২ শতাধিক মানুষ। স্থানীয় হাসপাতালগুলোতে তাদের চিকিৎসা চলছে। এছাড়াও ধ্বংসস্তূপে পরিণত হওয়া জাপান উপকূলে কাজ করছে সেনাসহ ১,১০,০০০ মানুষ। ভারতের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিকেলে কলকাতা থেকে ঢাকায় পৌঁছায় জামাল ভুঁইয়ারা। গতকাল সল্টস লেকে শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে ড্র হয় ভারতের সাথে এই ম্যাচ এবং ১ পয়েন্ট খোয়ানোকে দুর্ভাগ্যই বলছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আর গোল মিসেস মহড়ায় কিছুটা হতাশ হলেও ফলাফলের সন্তুষ্ট কোচ জেমি ডে। অন্যদিকে ভারতের কোচ ইগার স্তিমাক প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশকে। All credit to the players, they stuck to the game plan and performed exceptionally well in a tough environment, and we're a little bit disappointed we couldn't hold out for the win, but I think credit to all the players. Overall full team defense করছে, শুধু ৪ জন ডিফেন্স, আমাদের পুরো 11 জন ভালো একটা ডিফেন্স করছে, এজন্য আমরা ম্যাচটা নিয়ে আসতে পারছি। Thank you. শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সব ধরনের পদ থেকে নিষিদ্ধ করা হয়েছে সাবেক বোর্ড প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাতিপালাকে। মঙ্গলবার লঙ্কান ক্রীড়ামন্ত্রী তাকে এই নির্দেশনা দিয়েছেন। এর আগে ৩ দফায় তিনি লঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন। একই সাথে ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত আইসিসির পরিচালক ছিলেন তিনি। শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে একথা জানিয়েছেন আয়োজক কমিটির সহসভাপতি মেয়র আজমান নাসির উদ্দিন। আয়োজকরা বলেছেন, টুর্নামেন্টে বাংলাদেশের 3টি, ভারতের 2টি, মালদ্বীপ, মালয়েশিয়া, লাওসের 1টি করে মোট 8টি দল অংশ নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চালু হলো জো বাইক সার্ভিস ডিইউ চক্কর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এর সহযোগিতায় এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তিনি বলেছেন, ছাত্র রাজনীতির সাথে যারা জড়িত তাদের উচ্চ আকাঙ্ক্ষা কমিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাতারে নেমে আসতে হবে। ছাত্র নেতৃত্ব পাওয়ার পরপরই যেন এমন মানসিকতার সৃষ্টি না হয় যে আমি নেতা হয়েছি, এখন আমাকে গাড়িতে চড়তে হবে। আমি নেতা হয়েছি আমার যারা কর্মী, আমার যারা ছাত্র, তাদের স্বার্থে কথা বলবার জন্য। সেই দায়িত্ব আমাকে, নেতৃত্ব মানে হচ্ছে দায়িত্ব, নেতৃত্ব কোনো উপভোগের বিষয় না। সুপার হিরো মুভি ব্যাটম্যানের পরের পর্বে ক্যাটউম্যানের চরিত্রে অভিনয় করবেন জো ক্রেফিটস। এর আগে এক্সম্যান এবং ম্যাড ম্যাক্স ফিউরি রোডের মতো সুপারহিট মুভিতে অভিনয় করেছেন এই শিল্পী। ৩০ বছর বয়সে এই তারকা আলোচনায় আসেন টিভি সিরিজ বিগ লিটল লাইজে অভিনয় করে। ক্যান্সারে আক্রান্ত হয়ে একটা পা হারাতে হয়েছে 11 বছর বয়সের এই শিশু অঞ্জলিকে। তবুও তার স্বপ্ন থেমে নেই। এক পা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন বুনে চলেছে সে। অঞ্জলি আরও একবার সবাইকে মনে করিয়ে দিল, চলার পথে সব প্রতিকূলতাকে জয় করে জীবনের পথে এগিয়ে চলার নামই জীবন। সম্প্রতি ভাইরাল হয়েছে অঞ্জলির একটি নাচের ভিডিও, যেখানে দেখা যাচ্ছে এক পায়ে ঘুঙুর পরে স্বাভাবিকভাবেই সে নাচছে। হল ভরা দর্শক অবাক হয়ে তার নাচ উপভোগ করছে। এখন পর্যন্ত সব খবরের আয়োজন ছিল এই। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jomuna.tv,
যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। সবাইকে অনেক ধন্যবাদ এই 1 ঘন্টা আমার সাথে থাকার জন্য।